মুশফিকুর রহিম এবং নাজমুল হোসেন শান্ত কারো নামের পাশে ডাবল 100 নাই গল টেস্টে। একটা আক্ষেপ। লিটন চোখে দেখা সেঞ্চুরিটা মিস করলেন, দ্বিতীয় আক্ষেপ। গল টেস্টের দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের স্কোরবোর্ডে কমপক্ষে 550 রান নাই, তৃতীয় আক্ষেপ। এত আক্ষেপের মধ্যেও একটা ভালো খবর হচ্ছে যে সবশেষ 5 বছরে বাছাইকৃত কাঁচামাল ও স্বয়ংক্রিয় ইউরোপিয়ান মেশিনে তৈরি হয় অল টাইম বাটার বান, অল টাইম হেলদি লাইফ। গলে ফার্স্ট ইনিংসে যারা 400 বা তার উপরে রান করেছেন, এরকম 9টা ঘটনা ঘটেছে। 8 বারই 400 বা তার বেশি রান করা দল জিতেছে। যে দলটা জেতেনি সেই দলটা আয়ারল্যান্ড। বাংলাদেশ গল টেস্টের দ্বিতীয় দিন শেষে যে কোনো বিচারে দারুণ অবস্থানে আসে, কিন্তু এই অবস্থানটা আরও দুর্দান্ত হতে পারত। ফার্স্ট, মুশফিকুর রহিম যখন তার দলে থাকা ঠিক হচ্ছে কিনা, রাখা ঠিক হচ্ছে কিনা এই প্রশ্ন উঠেছে সবশেষ 13 ইনিংসে, যখন তিনি একটা বড় স্কোর করতে পারেননি, একটা 50 মারতে পারেননি, তখন এমন একটা সময় মুশফিক একটা এমন কম্প্যাক্ট ইনিংস খেললেন যেটা হয়তো আমাদেরকে ওই প্রশ্নের মুখে ফেলে দিল যে এখনই মুশফিককে বাই বলার সময় হয়েছে কিনা, বা বাংলাদেশ ক্রিকেট বোর্ড অ্যাকচুয়ালি মুশফিকের ওপর যে ভরসা রেখেছে, মুশফিক হয়তো নিজেই সেটার প্রতিদান দিলেন। বাংলাদেশের একমাত্র ক্রিকেটার যিনি টেস্টের এক ইনিংসে 6 বার 300 বা তার বেশি বল খেলেছেন। বাংলাদেশের একমাত্র ক্রিকেটার মুশফিক, যিনি ইনিংসে 13 বার 200 বা তার বেশি বল খেলেছেন। বাংলাদেশের একমাত্র ক্রিকেটার যার নামের পাশে 4টা ডাবল সেঞ্চুরি হতেও হলো না। মুশফিক যে আশিতা ফার্নান্দোর বলে আউট হলেন, কমেন্টেটররা বলছিলেন যে হয়তো টায়ার্ডনেসের কারণে মনোসংযোগে একটু ঘাটতি, সেখান থেকে আউটটা হয়েছে। বাট নেভারদালেস ব্রিলিয়ান্ট ইনিংস। শান্তর সঙ্গে 264 রানের যে পার্টনারশিপ, সেটাই আসলে ম্যাচের টোনটা সেট করে দিয়েছিল। শান্তর কথাতে আসছি। দ্বিতীয় দিনের শুরুতেই শান্তকে কেমন যেন প্রথম দিনের শান্ত মনে হচ্ছিল না, একটু যেন ছটফট করছিলেন। খুব পজিটিভ ছিলেন, রান করার চেষ্টা করছিলেন, স্ট্রোক খেলছিলেন, সব ঠিক আছে। এরপরও কেমন যেন মনে হচ্ছিল শান্তর মধ্যে ওই কামনেসটা নাই, যেটা আমরা প্রথম দিন দেখেছি। শান্ত এলবিডব্লিউ শাউট থেকে বেঁচে গেলেন, কিন্তু তারপরে তিনি যে ড্রাইভটা খেললেন, সেই ড্রাইভটা টাইমিং হলো না, মিড অফে ক্যাচ হয়ে গেল। 3/4 লেন্থ বল ছিল এবং অ্যাঞ্জেলো ম্যাথু সামনে ঝাঁপিয়ে ক্যাচটা ধরলেন। 148 করে শান্ত আউট। মনে রাখা জরুরি, শান্ত এই শ্রীলঙ্কার বিপক্ষেই 163 রান করেছিলেন, তার ক্যারিয়ারের বেস্ট রান। শান্ত ডাবল সেঞ্চুরি মিস করেছেন। আমি নিশ্চিত শান্ত নিজের ওপর বিরক্ত হবেন। এই যে শান্ত মুশফিকের পার্টনারশিপ, এরপরে হচ্ছে লিটনের আগমন। লিটন যখন উইকেটে এলেন ভলনারেবল ছিলেন, এইজ হচ্ছিল, টাইমিং হচ্ছিল না, যেভাবে খেলতে যাচ্ছিলেন হচ্ছিল না, রান আউট হতে হতে বেঁচে গেছেন, শর্ট মিড উইকেটে ক্যাচ দিয়ে বেঁচে গেছেন। তখন লিটনের রান সম্ভবত 28 বা 32 বলে 13। লিটনের যে লাইফ পেলেন না দুটো, একটা রান আউট থেকে বেঁচে যাওয়া, একটা ক্যাচ মিস হওয়া, ওর পরেই যেন অন্য লিটন। ওর পরেই টেস্ট ক্রিকেটে, আধুনিক যুগের ক্রিকেটে 5-6 নম্বরে বা 6 নম্বরে স্পেসিফিক্যালি যারা ব্যাট করে, তারা যে কুইক রান করার রোলটা প্লে করেন, সেই রোলটা লিটন প্লে করেছেন। তিনি 100 বলে 76 করেছেন, 65 বলে 50 করেছেন, এবং যখন লাইফ পেয়েছিলেন সেই লাইফ পাওয়ার পরের 16 বলে লিটন 28 রান করেছেন। যার বলে লাইফ পেয়েছেন তাকে টানা 3টা 4 মেরেছেন। প্রভাত জয়সওয়ালকে ডাউন দ্য উইকেট এসে স্ট্রেইট ছক্কা মেরেছেন। অর্থাৎ লিটন রানের চাকাটা খুব পজিটিভলি ঘোরাচ্ছিলেন, এবং এই কারণে যখন বাংলাদেশকে কোনোভাবে আটকানো যাচ্ছে না, সিঙ্গেলস ডাবলস ওয়ার প্রিটি ইজি, বাউন্ডারি প্রত্যেক 1-2 ওভার পর পর বাউন্ডারি আসছেন, তখনই শ্রীলঙ্কা লেগ স্ট্যাম্পের লাইন ধরে নেগেটিভ বোলিং করাকে, যেটাকে বোঝায় রান আটকানোর জন্য নেগেটিভ অ্যাপ্রোচে বল করা, লেগ সাইডে ফিলিং সাজিয়ে সেটা করতে গেল। এবং লিটন ইন্টারেস্টিংলি মুশফিক আউট হওয়ার পরে রিভার্স সুইপ খেলতে গিয়ে সেই ফাঁদে পা দিলেন। লিটনের রিভার্স সুইপ নিয়ে আমার কোনো প্রশ্ন নাই। তিনি রান করছিলেন, 90 রানে আছেন, ওই শটটা খেলতে চেয়েছিলেন, গ্যাপ ছিল, বের হলে 4 হয়ে যেত। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে, মুশফিক থাকা অবস্থায় যদি লিটন ওই শটটা খেলতেন, আমি লিটনকে বাহবা দিতাম। কিন্তু মুশফিক আউট হয়ে যাওয়ার পরে লিটন যখন উইকেটে, তার ওটা চিন্তা করা উচিত ছিল আমার একটা 100-এর সুযোগ আছে, নেগেটিভ বোলিং সেট আপ করে বা ফিল্ডিং সেট আপ করে নেগেটিভ লাইনে বল করা হচ্ছে। তিনি তো জানছেন, তিনি বুঝতে পারছেন কী হচ্ছে, তারপরে তিনি অপোনেন্টকে সেই চান্সটা কেন দেবেন? আপনি যদি মুশফিক আউট হয়ে যাওয়ার পর সে দায়িত্বটাই না নেন, তাহলে আমরা আসলে কোন লিটনকে দেখছি? লিটন সেই রিভার্স সুইপ খেলে উইকেটটা দিয়ে আসলেন, যেটা কমেন্টেটররা বলেন হি উইল বি কিকিং হিমসেলফ। লিটনের ক্ষেত্রে ব্যাপারটা বোধ হয় তাই, তিনি নিজেই তার উপর সবচেয়ে বেশি বিরক্ত। এই যে মুশফিক আউট হয়ে গেলেন, তারপর লিটন আউট হয়ে গেলেন কুইক সাকসেশনে, এরপরেই
বাংলাদেশ বোধহয় 26 রানের মধ্যে শেষ 5 উইকেট হারালো। যে 458-তে আপনার 4 উইকেট, সেই জায়গা থেকে সাডেনলি বাংলাদেশে যে রান হয়েছে সেই রান তুলতে গিয়ে বাংলাদেশ 9 উইকেট চলে গেল। সো স্টিল বাংলাদেশ দারুণ একটা অবস্থানে আছে। এবং শেষ যে বিষয়টা আমি বলবো সেটা হচ্ছে যে এই যে গল টেস্টের দ্বিতীয় দিনে পিচ রিপোর্টের সময় বলা হচ্ছিল স্ট্যাম্প এরিয়াতে যদি স্পিনাররা বল ফেলে তাহলে সেটা টার্ন হচ্ছে 2.7 ডিগ্রি, কিন্তু 5th 6th স্ট্যাম্পে বা স্ট্যাম্পের বাইরে যদি স্পিনাররা বল ফেলে তাহলে টার্ন হওয়ার কথা 3.5 ডিগ্রি বা তার কিছু আশেপাশে। অর্থাৎ স্ট্যাম্পের থেকে বাইরে বল করলে, স্ট্যাম্পে বল করলে যে টার্ন পাওয়া যাবে সেই তুলনায় বাইরে বল করলে স্পিনাররা অলমোস্ট 0.8 ডিগ্রি বেশি টার্ন পাবেন। এই ম্যাচে সেটা হয়নি। কেন হয়নি? কেননা পেসাররা বল করার পরে তাদের ফুটমার্কের যে জায়গাগুলো গুডল্যান্ড বা তার আশেপাশের এরিয়াতে তৈরি হয় দুই পাশ থেকেই, সেই জায়গাগুলোতে স্পিনাররা বল ফেলে এক্সপ্লয়েট করার চেষ্টা করেন। ওখানে বল পড়া মানে এক্সট্রা টার্ন, এক্সট্রা বাউন্স, আনইভেন বাউন্স, ওপরে নিচে হওয়া, ব্যাটসম্যানকে একটা দ্বিধার মধ্যে রাখা। যেহেতু পেসাররা খুব বেশি বল শুরুর দিকে করেননি, শ্রীলঙ্কান বোলাররা খুব বেশি, স্পিনাররা স্পেসিফিক্যালি খুব বেশি টার্ন পাননি, কিন্তু শেষের দিকে শ্রীলঙ্কার পেসাররা কিন্তু অনেক বল করেছেন, কিছু ফুটমার্ক তৈরি হয়েছে। এটা বাংলাদেশের স্পিনারদের জন্য এনকারেজিং একটা সাইন। বাংলাদেশের 2 পেসার শুরুর দিকে মোটামুটি 10 ওভার যদি করেন, আমি জানি না কয় ওভার করবেন, করার ফলে আরেকটু যদি রাফ তৈরি হয়, কেননা থার্ড ডেতে সেকেন্ড সেশনের পর থেকে স্পিনাররা গলে সবচেয়ে বেশি ফায়দা পায়। বাংলাদেশের সামনে সেই সুবর্ণ সুযোগ। বাংলাদেশ কত করতে পারবে আমি জানি না, যদি এই রানেই তারা অল আউট হয়ে যায়, স্টিল শ্রীলঙ্কাকে 385 করতে হবে ফলো অন সেভ করার জন্য। কম রান না কিন্তু, শ্রীলঙ্কার আপনার অভিজ্ঞ ব্যাটিং অর্ডার, এরা সবাই বাংলাদেশের বিপক্ষে দারুণ পারফরমেন্স করে অভ্যস্ত, সব মেনে নিয়ে আমি বলছি লড়াইটা শ্রীলঙ্কার জন্য সহজ হবে না। বোধ করি দায়িত্বটা এখন বাংলাদেশের বোলারদের নিতে হবে। ব্যাটসম্যানরা তাদের কাছে এখনও পর্যন্ত দারুণভাবেই করেছেন, অনেক ভালো হতে পারতো, আরও ভালো হতে পারতো, ওদিকে যাচ্ছি না, ভালোর তো শেষ নেই। তবে এখন দায়িত্বটা বোলারদের। অপেক্ষায় থাকবো তৃতীয় দিনে বাংলাদেশের বোলাররা শ্রীলঙ্কাকে ঠিক কতটুকু চাপে রাখতে পারেন সেটা দেখার জন্য।